ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের সাথে অন্য কোনো শব্দ থাকলে প্রণামবাচক, সেক্ষেত্রে আমরা যা বোঝাবে তাই লিখব। আর অবজেক্ট যদি থাকে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। এর পরের অংশ হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আমরা জানি দ্যাট বসে অ্যাসার্টিভ সেন্টেন্সে, দ্যাট বসে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, দ্যাট বসে অপারেটিভ সেন্টেন্সে। পাশাপাশি লেটের ক্ষেত্রে ইম্পারেটিভের লেটের নিয়মের ক্ষেত্রে আমাদের দ্যাটের ব্যবহৃত হয়, যেমনটা আমরা আগের নিয়মটা করেছিলাম। এরপর হচ্ছে আরএস অংশ, সাবজেক্টের পরিবর্তিত রূপ প্লাস মাইট প্লাস মূল ভার্ব হতে শেষ পর্যন্ত। এখানে কিন্তু মাইটের পরিবর্তে মাইট বি অ্যালোডও লেখা যায়, যেহেতু এটা তুলনামূলক ইজি তাই আমি এটাই রেখেছি। তো আমরা একটু एग्जांपल ফলো করে দেখি। ফাহাদ সেড লেট মি গো देयर। এখানে কিন্তু সেড এর পরে অবজেক্ট দেওয়া নেই, যার মানে কি আমি অবজেক্ট রাখি নাই, যদিও অনেক সময় প্রশ্নে অবজেক্ট থাকতে পারে। অবজেক্ট যা থাকবে আমরা তাই বসাবো। আমরা জানি আরবি অংশের সাবজেক্ট এবং অবজেক্টে কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে এখানে যদি আমরা অ্যানসারে যাই, তাহলে যেহেতু আরবি অংশের প্রথমে কি সাবজেক্ট, তাহলে আমরা কি লিখব? ফাহাদ সেড বা টোল্ড এর পরিবর্তে যা বোঝাবে তা। যেহেতু এখানে লেট মি গো देयर এখানে অনুরোধ বোঝাচ্ছে, তার আমরা কি করতে পারি? রিকোয়েস্টেড লিখতে পারি। তবে এখানে আমার একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যদি তোমরা বুঝতে না পারো যে আসলে অনুরোধ বোঝাচ্ছে না আদেশ বোঝাচ্ছে না বা নিষেধ বোঝাচ্ছে, যদি কোনো কিছু কনফিউশন লাগে, তখন আমরা সেডের পরিবর্তে টোল্ড লিখতে পারবো। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তবে এখানে রিকোয়েস্টেড বোঝাচ্ছে বিধায় আমি তাই লিখলাম। এরপরে আসি আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? দ্যাট। যেহেতু অবজেক্ট নাই তাই অবজেক্ট লিখলাম না। এখন আমরা আরএস অংশে যাব। আমাদের আরএস অংশে প্রথমে কি দেওয়া আছে? সাবজেক্টের পরিবর্তিত রূপ। এখানে একটু বিষয় বোঝার আছে, এই রুলসটার ক্ষেত্রে সাবজেক্টটা কোথা থেকে আসবে। এখানে ফাহাদ কিন্তু নিজে বলছে লেট মি, এই মিটা কি? অবজেক্ট। এই মিটা কি? অবজেক্ট। আমি যদিও উপরে লিখেছি লেটের সাথে আস ব্যতীত অন্য কোনো শব্দ থাকে, এই শব্দটা কিন্তু অ্যাকচুয়াল প্রোনাউন হবে। নাউনও হতে পারে বা প্রোনাউন হতে পারে, হয়তো এটা লিখলে অনেকে বুঝবে না, তাই আমি লিখেছি অন্য কোনো শব্দ থাকলে। আর যে প্রোনাউন অবজেক্ট বাচক শব্দটি থাকবে, তার সাবজেক্ট ফর্ম আমাকে ধরতে হবে। আমরা জানি মি এর সাবজেক্ট ফর্ম কি? আই, দ্যাটস ইট। যদি আমরা কিন্তু এটাও জানি, এখানে হিম থাকতো তাহলে কি হতো? হি। এখানে হার থাকলে তো ধরতাম কি? শি। এখানে দেম থাকলে কিন্তু আমরা ধরতাম কি? সাবজেক্ট দে। এই বিষয়গুলো কিন্তু আমরা জানি, তাই না? সাবজেক্ট অবজেক্টের পরিবর্তিত রূপ। সেক্ষেত্রে মি যেহেতু আছে, সাবজেক্ট কি হবে? পরিবর্তন হয়ে আই হবে। এরপরে সূত্র অনুযায়ী কি আসবে? মাইট। তারপরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, এখানে মূল ভার্ব কি দেওয়া আছে? গো। এর পরের শব্দ কি দেওয়া আছে? দেয়ার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং এই সূত্র ধরে তোমরা যখন চর্চায় যাবা, দ্যাটস মিন প্র্যাকটিসে যাবা, তখন তোমরা সহজেই বুঝতে পারবা। তাহলে আমরা পরবর্তী ধাপ অর্থাৎ এক্সক্লেমেটরিতে যাই। তাহলে আমরা ইতিমধ্যেই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপারেটিভ এবং ইম্পারেটিভ শিখে ফেলেছি। এখন আমাদের লাস্ট স্টেপ সেন্টেন্স ন্যারেশনে এক্সক্লেমেটরি। আমরা জানি যে সকল সেন্টেন্স দ্বারা কোনো বিস্ময় প্রকাশ পায়, সেটা আশ্চর্যবোধক হতে পারে, আবার ভয়বোধক হতে পারে, আবার দেখা গেছে কি আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, সেই সকল সেন্টেন্সগুলোকে কি বলা হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের রুলসটা শিখি। এখানে প্রথম অপশনটি হচ্ছে হোয়াট এ, হোয়াট অ্যান বা হাউ যুক্ত বাক্যের ক্ষেত্রে। তাহলে আমরা চিনব কিভাবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় কিন্তু বাক্যের কোনো না কোনো জায়গায় এই চিহ্নটি থাকবে, আমরা সহজেই সেক্ষেত্রে চিনতে পারবো। সেক্ষেত্রে আমরা আবারও সূত্রটি লিখি। সাবজেক্ট প্লাস সেড বা টোল্ড এর পরিবর্তে, এখানেও কিছু ক্যাপশন আছে, বোঝালে হবে। সেক্ষেত্রে কি বোঝালে কি বোঝাবে? আমরা যদি আনন্দ বোঝায়, আবার আমাদের কি বোঝাতে পারে? দুঃখ বোঝাতে পারে। আনন্দ বোঝালে আমরা গ্ল্যাড ব্যবহৃত করতে পারি, দুঃখ বোঝালে হচ্ছে সরো। এখানে আমরা লিখব
এই শব্দটি লিখতে হবে exclaim with। said বা told এর পরিবর্তে exclaim with। আমরা একটু জায়গা কমানোর স্বার্থে বিষয়টা এভাবে লিখতে পারি, পরিবর্তে exclaimed with। আচ্ছা, এবার একটু আমরা খেয়াল করি, যদি সেটা উল্লাস প্রকাশ করে, উল্লাস করলে আমরা জয় ব্যবহার করব। তারপর এক সময় অবাক, এই অবাক যদি সৌন্দর্য অর্থে প্রকাশ করে, সৌন্দর্য, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়ান্ডার। আরেকটা হচ্ছে বিস্ময়, বিস্ময় প্রকাশ করলে সারপ্রাইজ। ভয়, সেটাও হয়, বা সাহস, অনেক সাহসী বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি ব্র্যাভো হয়। তো যেহেতু এই জায়গাটায় আমাদের ভয়টাও বেশিরভাগ ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ফ্রাইটেন্ড। বা অনেক সময় নার্ভাসও হতে পারে। তবে সেক্ষেত্রে ফ্রাইটেনটা লিখলে ইম্পর্টেন্ট বেশি বা গুরুত্ব পাবে বেশি, অবজেক্ট যদি থাকে আমাদের বরাবরের মতো। তারপরে আমাদের হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, আমরা জানি দ্যাট। এরপরে হচ্ছে আমাদের আরএস অংশ, বরাবর আগের মতো সাবজেক্টে পরিবর্তিত রূপ। তারপরে হচ্ছে টেন্স পরিবর্তন অনুযায়ী এবি বা টিভি। তারপরে হচ্ছে ভেরি বা গ্রেট, ভেরি বা গ্রেট। এই ভেরি বা গ্রেটের পরে আমরা যেটা মানে অ্যান্সার করতে পারবো সেটা হচ্ছে যে প্লাস আদার ওয়ার্ড। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে যে এই যে বৃহৎ অংশটি, এই অংশটি হচ্ছে আমাদের জন্য কি আর্মি, কি অংশ আর্মি, আর এই অংশটি হচ্ছে আরএস। তবে এখানে প্রশ্ন আছে স্যার, তাহলে ভেরি বা গ্রেট এইটা কখন কিভাবে হবে? ভেরিটি হচ্ছে বস্তুকে নির্দেশ করতে, আর গ্রেটটা আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়, ব্যক্তির ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে। তবে ক্ষেত্রে বিশেষে একটু পরিবর্তনও হইতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলতেছি সাধারণত ভেরিটা বসে বস্তুর ক্ষেত্রে অথবা ব্যক্তির কোনো গুণ প্রকাশ করতে, আর গ্রেটটা বসে সরাসরি ব্যক্তির ক্ষেত্রে, এমনটা বোঝাবে। তাহলে আশা করি আমরা সূত্রটি উঠিয়ে ফেলেছি। তারপর যদি কেউ উঠাতে না পারি তাহলে অবশ্যই প্রয়োজনে রিভিউ করে দেখে নিব। আমরা একটু এক্সাম্পলে যাই। আমি তারপরে সূত্রে কিছু অংশ রেখে দিলাম তোমাদের বুঝতে সুবিধার জন্য। যেমন এক্সাম্পল হচ্ছে Mita said to Sheila, what a nice bird it is. একটু ভালো করে খেয়াল করি, যেহেতু এখানে হোয়াটে উল্লেখ করা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভিতরে, তাহলে কিন্তু আমরা এই রুলসটা ভ্যারি করবে। সেক্ষেত্রে আমরা আরবি অংশে কাজ আগে করি,
আরবি অংশে আমাদের প্রথমেই দেওয়া আছে সাবজেক্ট, সেক্ষেত্রে সাবজেক্ট কে? মিতা। তারপরে কি দেওয়া আছে? সেড বা টোল্ড এর পরিবর্তে এক্সক্লেম উইথ। সেড থাকুক, টোল্ড থাকুক, সেজ থাকুক, যাই থাকুক না কেন, আমাকে কাজ করতে হবে এক্সক্লেম উইথ। তাহলে কি? এক্সক্লেমড উইথ, এই উইথ দিয়ে কি বোঝাচ্ছে? হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। সে কিন্তু পাখিটি দেখে একটু মানে অবাক হয়েছে, সুন্দর, পাখিটি খুবই সুন্দর, এই সুন্দর দেখে সে অবাক হয়েছে। আমরা জানি সৌন্দর্যে অবাক বোঝাতে সেক্ষেত্রে কি বসে? ওয়ান্ডার। তাহলে আমরা কিভাবে করবো এখানে? ওয়ান্ডার। মিতা সেড না, মিতা এক্সক্লেম উইথ ওয়ান্ডার কাকে? অবজেক্ট কে? শিলা। শিলা। ইনভার্টেড কমার পরিবর্তে কি আসবে? দ্যাট। ইনভার্টেড কমার পরিবর্তে কি আসবে? দ্যাট। এরপরে যেটা আসে আমাদের সূত্র অনুযায়ী সাবজেক্টের পরিবর্তিত রূপ। তাহলে এখানে সাবজেক্টের পরিবর্তিত রূপ বলতে সাবজেক্ট এখানে কে? সাবজেক্ট হচ্ছে ইট। এখন ইট থাকলে এটা পরিবর্তিত রূপ কি হবে? আমরা জানি বস্তুবাচক যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা কোনো পরিবর্তন হয় না। ব্যক্তিবাচক হলে ছেলে বুঝাইলে হি, মেয়ে বুঝাইলে শি, অথবা দেখা গেছে তোমার একজনের বেশি বুঝাইলে দে। কিন্তু বস্তু থাকলে সাধারণত ইট হিসেবে ধরা হয় যদি সিঙ্গুলার ফর্মে থাকে। যেহেতু পাখি একটি, তার মানে কিন্তু এখানে ইট ইটই থাকবে, কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। এরপরে আসি টেন্স অনুযায়ী। টেন্স পরিবর্তন অনুযায়ী এই বিভাগে আমরা জানি ন্যারেশনে কি টেন্স পরিবর্তন হয়। এখানে ইনভার্টেড কমার ভিতরে এই অংশটি কিন্তু ইজ দেওয়া আছে। আমরা ইজ জানি, ইজ কোন টেন্সে পড়ে? ইজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ন্যারেশনের সিস্টেম অনুযায়ী টেন্স পরিবর্তনে ইজ, ইজ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তাহলে চেঞ্জ হয়ে কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে ইজের পরিবর্তে আমরা কি লিখব? ওয়াজ। এরপর হচ্ছে ভেরি বা গ্রেট। যেহেতু একটি পাখিকে বোঝাচ্ছে আর পাখিটি কেমন সেটা বোঝাচ্ছে, তাহলে কি নাইস। নাইস যেহেতু একটা গুণবাচক নাম সেক্ষেত্রে কি ইট ওয়াজ। হ্যাঁ, এখানে শিলা দ্যাট ইট ওয়াজ, এখানে চলে আসবে ভেরি। ইট ওয়াজ ভেরি। যেহেতু প্রশ্নে এ ছিল হোয়াট এ, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে আগে রাখতে পারি। শিলা দ্যাট ইট ওয়াজ এ ভেরি। এরপর আসি আদার ওয়ার্ড। ভেরি বা গ্রেট, যেহেতু ব্যক্তি না তাই আমি গ্রেট লিখতে পারলাম না, তো সেক্ষেত্রে ভেরি লিখলাম। তাহলে ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। তাহলে আদার ওয়ার্ড কি থাকে? নাইস বার্ড। এই ওয়ার্ডে, এই ওয়ার্ডে কিন্তু আমরা ওয়ার্ড দেখে কিন্তু আমরা এই সূত্রে চলে গেছি। সেক্ষেত্রে কিন্তু কি আমার এখানে ওয়ার্ড অ্যান্সারে আসবে না। এটা দিয়ে কিন্তু এক্সক্লেমেশন প্রকাশ পেয়েছে ওয়ান্ডার। পাশাপাশি আমাদের ইট সাবজেক্ট ছিল, ইজ অক্সিলিয়ারি ভার্ব ছিল। সেক্ষেত্রে আদার ওয়ার্ড কি থাকলো? নাইস বার্ড। আমরা নাইস বার্ড লিখে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপরে আমরা আরেকটি আলোচনা আছে, সেটা হচ্ছে যে কখনো কখনো এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু হোয়াট এ, হোয়াট এন বা হাউ দিয়ে শুরু না হয়ে সরাসরি শব্দের পরে থাকে। অর্থাৎ বাক্যে শব্দের পরে বাক্যের শুরুতে শব্দের পরে এই চিহ্ন থাকে। আমরা আগের নিয়মটা কিন্তু অন্যভাবেও শিখতে পারি, বাক্যের শেষে যদি এই চিহ্ন থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এভাবে শিখতে পারি। যাই হোক, এখানে সূত্রটা কিন্তু আগের মতোই। সাবজেক্ট সেড বা টোল্ড এর পরিবর্তে এক্সক্লেম উইথ, যা বোঝাবে তা। তোমরা প্রয়োজনে আবার উঠিয়ে নিও। অবজেক্ট যদি থাকে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, সাবজেক্টের পরিবর্তন টেন্স পরিবর্তন এবি বা পিবি। এখানে শুধু ভেরি বা গ্রেট থাকবে না, মাথায় রাখতে হবে চিহ্ন যদি বাক্যের শেষে থাকে তখন আমরা ভেরি বা গ্রেট আনবো, তখন হোয়াট এ, হোয়াট এন বা হাউ দিয়ে শুরু হবে। আর যদি চিহ্ন শব্দের বাক্যের যে মানে প্রথমের দিকে থাকতে পারে, মাঝেও থাকতে পারে, যে কোনো শব্দের পরে যদি থাকে তখন কিন্তু আমার ভেরি বা গ্রেটের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে রুলস কিন্তু আমাদের এতটুকু ফলো করলেই হবে। এটা হচ্ছে আরবি অংশ, আমরা জানি এই অংশটি কি আরএস। তাহলে আমরা একটু এক্সাম্পল ফলো করি। আগের সেন্টেন্সটি, মিতা said hurrah, we win the game. We won the game.
একটু ভালো করে খেয়াল করে দেখি, এখানে চিহ্নটা কিন্তু বাক্যের শুরুতেই শব্দের পরে আছে, তখন কিন্তু আমরা এই রুলসটা ফলো করব। সেক্ষেত্রে আমরা কি করব, অ্যান্সার সাবজেক্ট মিতা আছে, মিতা লিখলাম, আবার সেড বা টোল্ড বা সেস এর পরিবর্তে কি এক্সক্লেম উইথ আমাকে লিখতে হবে, তাহলে কি এক্সক্লেম উইথ। এখানে হুররা ধারা কি মানে কি প্রকাশ পাচ্ছে, হুররা উইথ অন দ্য গেম, আমরা কি খেলাতে জিতে গেছি, তার মানে কি এখানে কিন্তু উল্লাস উল্লাস প্রকাশ পাচ্ছে, সেক্ষেত্রে আমার কি হবে, এক্সক্লেম উইথ জয়। তারপরে কি, যেহেতু অবজেক্ট প্রশ্নে নেই তাই আমি অবজেক্ট লিখলাম না, ইনভার্টেড কমার পরিবর্তে কি দ্যাট। এরপরে আমাদের সিস্টেম অনুযায়ী সাবজেক্ট আসবে, তাহলে এখানে প্রশ্নে দেওয়া আছে কি উই, কিন্তু আমার কাছে কি, বা যখন তুমি অ্যানসার করবে তোমার কাছে কি আসবে, উই থাকলে একজনের বেশি ব্যক্তি বোঝায়, সেক্ষেত্রে চেঞ্জ হয়ে কি আসবে, সাবজেক্ট দে আসবে। আমরা জানি টেন্স পরিবর্তন অনুযায়ী এবি, এখানে কোন টেন্স আছে, অবশ্যই ওন উইনের পাস্ট ফর্ম, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, চেঞ্জ হয়ে কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, সেক্ষেত্রে কি হবে, দে হ্যাড। উইনের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু উইন ওনই থাকে, দে হ্যাড ওন দা গেম, আদার ওয়ার্ড কি আছে, দা গেম। এখানে ভেরি গ্রেডের প্রয়োজন হয় না, অর্থাৎ সাবজেক্ট দে ওন পাস্ট ইনডিফিনিট, তাহলে চেঞ্জ হয় পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড প্লাস V3, সেক্ষেত্রে কি উইনের পাস্ট পার্টিসিপল ফর্ম কি ওন, আদার ওয়ার্ড কি দি গেম। তাহলে আমরা ইতিমধ্যেই এক্সক্লেমেটরি যে মেইন দুটি নিয়ম আমরা শিখে ফেলেছি, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এইগুলোর আলোকে, অর্থাৎ এই 5 প্রকার সেন্টেন্সে যে আমরা নিয়ম শিখলাম তোমাদের বইয়ের এক্সারসাইজ থেকে, এখন আজকের আলোচনার মোতাবেক তোমাদের অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে হবে, এবং ইম্পারেটিভ লেটের সাথে যে অন্য কোনো শব্দ থাকলে সেই নিয়মটা রোল করে লেটের নিয়মটাও ফলো করে প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি তোমাদের রাইটিং পার্টে যেগুলো দেওয়া ছিল পরবর্তী ইমেল তোমরা কমপ্লিট করবে। আগামী ক্লাসের প্রত্যাশায় থাকবা, সেই কামনায় আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।